তোমরা যারা দর্শন নিয়ে পড়ছো তোমরা জানো দর্শনের আলোচনা বিভিন্ন ভাগে ভাগ করে করা হয়, যেমন জ্ঞানবিদ্যক আলোচনা, অধিবিদ্যক আলোচনা, মূল্যবিদ্যক আলোচনা ইত্যাদি। এর মধ্যে জ্ঞানবিদ্যক আলোচনায় জ্ঞানের উৎপত্তি, সীমা, স্বরূপ, প্রকৃতি নিয়ে করা হয়ে থাকে। এই জ্ঞানবিদ্যক আলোচনার মধ্যে অন্যতম একটি আলোচনা হলো জ্ঞানের উৎপত্তি বিষয়ক আলোচনা, অর্থাৎ জ্ঞানের উৎপত্তি কিভাবে হয়। জ্ঞানের উৎপত্তি সম্পর্কে দর্শনের ইতিহাসে প্রধানত তিনটি মতবাদ প্রচলিত আছে। প্রথম মতবাদটি হলো বুদ্ধিবাদ। বুদ্ধিবাদে মনে করা হয় যে জাগতিক বিষয় সম্পর্কে যথার্থ জ্ঞান লাভের উৎস হলো বুদ্ধি। দ্বিতীয় মতবাদটি হলো অভিজ্ঞতাবাদ। অভিজ্ঞতাবাদ বুদ্ধিবাদের বিরোধী মতবাদ। অভিজ্ঞতাবাদে মনে করা হয় জাগতিক বিষয় সম্পর্কে যথার্থ জ্ঞান লাভের উৎস হলো অভিজ্ঞতা। তৃতীয় মতবাদ হলো বিচারবাদ। বিচারবাদে বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদ মতবাদের আংশিক গ্রহণ ও বর্জন করে বলা হয় যে জাগতিক বিষয় সম্পর্কে যথার্থ জ্ঞান লাভের উৎস বুদ্ধি ও অভিজ্ঞতা উভয়ই। জ্ঞানের উৎপত্তি বিষয় এই তিনটি মতবাদের মধ্যে অন্যতম হল অভিজ্ঞতাবাদ। এই অভিজ্ঞতাবাদের অন্যতম সমর্থক হলেন জন লক। তাই তিনি মনে করেন যে অভিজ্ঞতার মাধ্যমেই আমরা জাগতিক বিষয়ে যথার্থ জ্ঞান লাভ করে থাকি। জন লক তার দর্শনের অন্যতম আলোচনার মধ্যে তিনি জ্ঞানবিদ্যক আলোচনাকে গুরুত্ব দিয়ে করেছেন। তিনি তার এসে কনসার্নিং হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং গ্রন্থে এটি দেখার চেষ্টা করেছেন যে আমরা কিভাবে জ্ঞান লাভ করি, অর্থাৎ জ্ঞানের মূল উৎস কি। এছাড়া এর সঙ্গে তিনি আলোচনা করার চেষ্টা করেছেন যে মানুষের বোধ শক্তির সীমা কতটা, অর্থাৎ মানুষ কি বিষয়ে বা মানুষ কি কি জানতে পারে এবং কি কি জানতে পারে না। এইভাবে লক তার জ্ঞানতাত্ত্বিক আলোচনায় একটি বিস্তর অংশ জুড়ে কি করেছেন না এটি অনুসন্ধান করার চেষ্টা করেছেন যে মানুষ কি জানতে পারে না। লকের জ্ঞানতাত্ত্বিক আলোচনার সঙ্গে সহজাত ধারণা তত্ত্বের আলোচনা অঙ্গাঙ্গিকভাবে জড়িত। লক যখন জ্ঞানতত্ত্বের আলোচনা করছেন তখন তিনি এটি বলছেন যে আমাদের জ্ঞানরাজ্যে এমন কিছু আবর্জনা প্রাচীনকাল থেকে পুঞ্জীভূত হয়ে এসছে যেগুলিকে বাতিল করা একান্ত প্রয়োজন, আর তার মধ্যে অন্যতম হল সহজাত ধারণা তত্ত্ব। তাই লকের জ্ঞানতাত্ত্বিক আলোচনায় সহজাত ধারণা তত্ত্বের আলোচনা অঙ্গাঙ্গিকভাবে জড়িত, কেননা তিনি মনে করেন যে সহজাত ধারণা তত্ত্বকে যদি আমরা বাতিল না করি তাহলে কোনো বিষয়ে আমরা সঠিক জ্ঞান লাভ করতে পারব না। লক সহজাত ধারণা তত্ত্বের আলোচনায় তিনি নির্দিষ্ট কোনো একজন দার্শনিকের সহজাত ধারণা তত্ত্বকে ব্যাখ্যা করেননি, বরং তিনি সহজাত ধারণা তত্ত্বের একটি সাধারণ সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন বা সাধারণ দুটি বৈশিষ্ট্যের কথা বলেছেন এবং অতঃপর সেটিকে খণ্ডন করেছেন। সহজাত ধারণা তত্ত্বের বিষয়ে বলতে গিয়ে লক তার এসে গ্রন্থে বলেন, There are in the understanding certain innate principles, some primary notions, as it were stamped upon the mind of man, which the soul receives in its very first being and brings into the world with it. অর্থাৎ লক বলছেন যে সহজাত ধারণা তত্ত্বে এটি মনে করা হয় যে মানুষ
জন্মলগ্নে কিছু সহজাত নীতি যেমন বিরোধবাদক নীতি, তাদাত্ম্য নীতি ইত্যাদি এবং কিছু প্রত্যয় যেমন ঈশ্বরের প্রত্যয়, কারণতার প্রত্যয়, দ্রব্যের প্রত্যয় ইত্যাদি নিয়েই জন্মগ্রহণ করে। তিনি আরও মনে করেন, সহজাত ধারণা তত্ত্বের সমর্থকগণ বলেন যে এই যে সহজাত নীতি, এই নীতি থেকে অপর নীতি আবিষ্কার করা সম্ভব, আর এইভাবে আমরা অপর নীতি আবিষ্কার করে থাকি। সহজাত প্রত্যয় থেকে অপর প্রত্যয়গুলি নিশ্চিত করা সম্ভব এবং এইভাবে আমরা জ্ঞান লাভ করে থাকি। অর্থাৎ লক মনে করেন যে সহজাত ধারণা তত্ত্বের বিশ্বাসীগণ তাদের জ্ঞানের ভিত্তি হিসাবে সহজাত ধারণা তত্ত্বকে গ্রহণ করে থাকেন। তাই সহজাত ধারণা তত্ত্ব খণ্ডন করা একান্ত প্রয়োজন। তিনি সহজাত ধারণা তত্ত্ব খণ্ডন করতে গিয়ে সহজাত ধারণার দুটি বৈশিষ্ট্যের কথা বলেছেন। প্রথম বৈশিষ্ট্যটি হল ইউনিভার্সালি প্রেজেন্ট, অর্থাৎ সর্বমনে বর্তমান থাকা। সে শিশু হোক অথবা বৃদ্ধ হোক অথবা বালক হোক, সবার মনে কি আছে না বর্তমান আছে। দ্বিতীয়ত সমভাবে বর্তমান থাকা, অর্থাৎ আমার মনে সহজাত ধারণা যেমনভাবে আছে, শিশুর মনে অন্য ব্যক্তির মনেও তেমনভাবে আছে। লক সহজাত ধারণার এই দুটি বৈশিষ্ট্যের কথা বলার পর সহজাত ধারণাকে খণ্ডন করতে উদ্যোগী হয়েছেন। তিনি সহজাত ধারণা খণ্ডন করার জন্য কয়েকটি যুক্তি প্রদান করেছেন। আমরা এই যুক্তিগুলি এখন আলোচনা করব। সহজাত ধারণা খণ্ডন করতে গিয়ে প্রথমে তিনি সহজাত ধারণার প্রথম বৈশিষ্ট্যটাকে খণ্ডন করার চেষ্টা করছেন। তিনি প্রথম বৈশিষ্ট্যটা কি বলেছেন না, সহজাত ধারণা সর্বমনে বর্তমান থাকে। সহজাত ধারণার প্রথম বৈশিষ্ট্যটি খণ্ডন করতে গিয়ে জন লক বলছেন যে শিশু, নির্বোধ, অজ্ঞ এবং বর্বর মানুষ এই ধারণা পোষণ করে না। কাজেই সহজাত ধারণার এই যে আবশ্যিক একটি বৈশিষ্ট্য যে সর্বমনে থাকে, এটি সঠিক নয়। তাই সহজাত ধারণাকে স্বীকার করার মধ্যে বা সহজাত ধারণা স্বীকার করার পিছনে কোনো যৌক্তিকতা নেই। দ্বিতীয় আপত্তিতে লক সহজাত ধারণার দ্বিতীয় বৈশিষ্ট্যকে খণ্ডন করছেন। দ্বিতীয় বৈশিষ্ট্যে বলা হলো যে সর্বমনে সমভাবে অবস্থান করে, অর্থাৎ বৃদ্ধ, বালক, শিশু সবার মনে সমানভাবে ঈশ্বরের ধারণা, নৈতিকতার ধারণা, দ্রব্যের ধারণা, কারণতার ধারণা থাকবে। কিন্তু লক অভিযোগ করেন যে সবার মনে এই রকম সমানভাবে ঈশ্বরের ধারণা কিংবা কারণতার ধারণা থাকে না। আমরা জানি যে অনেকে ঈশ্বর বিষয়ে নাস্তিক, অর্থাৎ ঈশ্বরে বিশ্বাস করেন না। আবার কেউ ঈশ্বরে বিশ্বাসী কিন্তু ঈশ্বরকে নিরাকার বলেন। আবার কেউ ঈশ্বরে বিশ্বাসী, ঈশ্বরকে সাকার বা আকার বিশিষ্ট হিসাবে গণ্য করে থাকেন। তাই সহজাত ধারণা সবার মনে সমানভাবে থাকে, এটি সঠিক নয়। তৃতীয় খণ্ডনে তিনি বলছেন যে যদি এটা ধরে নেওয়া হয় যে সর্বমনে থাকে এবং সমানভাবে থাকে, তার সত্ত্বেও সেটিকে আমরা সহজাত ধারণা বলতে পারি না। কেননা আমরা এটি বলে থাকি যে আগুনের ধারণা সহজাত নয়, কিন্তু বাস্তবে দেখা যায় যে প্রত্যেকের মধ্যে আগুনের ধারণা আছে এবং সমানভাবে আছে। তাহলে যদি আমরা সহজাত ধারণার দুটি বৈশিষ্ট্যের কথা স্বীকার করি, তাহলে বলতে হবে যে আগুনের ধারণাটি সহজাত, কিন্তু আগুনের ধারণাটি সহজাত ধারণা না। জন লক বলছেন যে সহজাত ধারণা তত্ত্বের বিশ্বাসীগণ মনে করেন যে জন্মলগ্নেই মানুষের মনে এই সকল ধারণা থেকে থাকে।
লক আপত্তি করে বলেন, সহজাত ধারণা জন্মকাল থেকে যদি মনে থাকে তাহলে মানব শিশু ওইসব ধারণা সম্পর্কে অবহিত হবে। তিনি বলেন, এমন হতে পারে না যে একটা বিষয়ে আমার মনে ধারণা আছে কিন্তু আমি সেটি জানি না। অর্থাৎ মানব শিশু জন্মকাল থেকেই সহজাত ধারণা বিষয়ে অবহিত হওয়ার কথা, কিন্তু মানব শিশুর মধ্যে তাদাত্ম্যিক নিয়ম, বিরোধবাদক নিয়ম, ঈশ্বর, আত্মা, দ্রব্য, কারণতা ইত্যাদির সম্পর্কে কোনোভাবেই সচেতনতা লক্ষ্য করা যায় না। আর তাই বলতে হয় যে জন্মলগ্নে শিশুর মধ্যে কোনো সহজাত ধারণা থাকে না। সহজাত ধারণাবাদের অনেক সমর্থক আবার বলেন, সহজাত ধারণা জন্মলগ্নের সুস্পষ্ট কোনো ধারণা নয়, বরং ধারণা লাভের একটি প্রবণতা। এখানে লক আপত্তি করেন যে এই রকম যদি আমরা বলি তাহলে বলতে হবে মানুষের সমুদায় জ্ঞান, বিজ্ঞান, শিল্প, সাহিত্য সবকিছুই সহজাত। আর যদি সবকিছুই সহজাত বলি তাহলে সহজাত ও বহিরাগত ধারণার মধ্যে কোনো পার্থক্য থাকে না। আর যদি সহজাত ও বহিরাগত ধারণার মধ্যে পার্থক্য না থাকে তাহলে আমরা কোনটি সহজাত সেটি স্পষ্ট করে বলতে পারব না। পরবর্তী যুক্তি অর্থাৎ শেষ যুক্তি, লক বলছেন, সহজাত ধারণাবাদের অনেক সমর্থক মনে করেন যে শিশুর জন্মলগ্নে সহজাত ধারণা থাকলেও তার শিক্ষা দীক্ষা, সমাজের রীতিনীতি ইত্যাদির কারণে সেটি অস্পষ্ট হয়ে যায়। এর প্রত্যুত্তরে লক বলেন, সামাজিক শিক্ষা দীক্ষার দ্বারা যদি সহজাত ধারণাগুলি আচ্ছন্ন হয় বা আবৃত হয় তাহলে শিক্ষার আরম্ভে বা শিক্ষার শুরুর পূর্বে শিশু মনে তাদের স্বরূপ পাওয়া যাবে। কিন্তু বাস্তবে দেখা যায় যে কোনো মানব শিশুই সহজাত ধারণা সম্পর্কে সচেতন নয়। আর তাই স্বীকার করতে হয় যে সহজাত ধারণা বলে কিছুই হয় না বা সহজাত ধারণার অস্তিত্ব নেই। আর এই জন্য তিনি মনে করেন যে শিশু বা মানব শিশু জন্মলগ্নে কোনো ধারণা নিয়েই জন্মগ্রহণ করে না। অর্থাৎ জন্মলগ্নে মানব শিশুর মন থাকে অলিখিত সাদা কাগজের ন্যায়।